এবার এইখানে যতগুলো অপশন আছে দেখো প্রত্যেকটা জায়গায় এক্স এর সাথে জেড গুণ আছে, আবার ওয়াই এর সাথেও জেড গুণ আছে, তাই না? তাহলে আমি যদি এইখানে ঠিক একইভাবে সমস্ত আমার পূর্ণ সংখ্যাগুলোকে আমি মূলত সংখ্যার আকারে সাজাতে পারবো, তাই না? তো এইভাবেই কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু তোমাদের থাকতে পারে পরীক্ষায়। তো আমরা যদি থিওরিটা ক্লিয়ার করে পড়ে থাকি বা থিওরি যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা অনায়াসে যে কোনো কোশ্চেনই পারবো আমরা। নেক্সট কোশ্চেন দেখো আছে আমাদের, দুটি মূলত সংখ্যার মধ্যে কোনো মূলত সংখ্যা নেই, একটি মাত্র মূলত সংখ্যা আছে, অসংখ্য মূলত সংখ্যা আছে, কোনো মূলত সংখ্যা নেই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো আছে আমাদের, √7 একটি মূলত সংখ্যা, অমূলত সংখ্যা, বাস্তব সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা। পাই এবং 22-এর 7, এই শর্ট কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্লিয়ার? তোমাদের বইতে এই শর্ট কোশ্চেনটাই আছে, কিন্তু এখানে দেখো কোশ্চেন একটু ঘুরিয়ে দিয়েছে অপশনগুলো, তাই না? হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বংমিস্ট্রি। আমি তোমাদের সুকুমার স্যার। আজকে আমি চলে এসেছি তোমাদের ক্লাস 9-এর কোশ্চেন ব্যাংকের সলিউশন নিয়ে। তো অ্যাকচুয়ালি সামনে তোমাদের স্কুলের ফার্স্ট সামেটিক এক্সাম রয়েছে, আর তার জন্যই তোমাদের কথা মাথায় রেখে আমরা কোশ্চেন ব্যাংকের সলিউশন নিয়ে এসেছি। আর তার জন্যই আজকে যেটা তোমাদের করাবো সেটা হচ্ছে বাস্তব সংখ্যার পার্ট 1। আর এই পার্ট 1-এ আমি যেটা রেখেছি তোমাদের, সেটা মেনলি তোমাদের শর্ট কোশ্চেনগুলো আছে, মানে যেগুলো তোমাদের এমসিকিউ কোশ্চেন বা আদার শর্ট কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো রেখেছি। আর তার পাশাপাশি তোমাদের কিছু শর্ট কোশ্চেন 2 মার্কের যেগুলো থাকে সংক্ষিপ্ত কোশ্চেন, সেগুলো রেখেছি মূলত সংখ্যা থেকে। তোমরা যারা আমাদের ইউটিউবের স্টুডেন্ট রয়েছো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, ক্লাসটা দেখো। আশা করছি তোমরা এই ক্লাসটা থেকে হেল্পফুল হবে। ঠিক আছে, তো চলো আর বেশি দেরি না করে এবার শুরু করা যাক। চলো তাহলে আজকে যেটা আমরা ফার্স্ট কোশ্চেন দেখে নেব আমাদের কোশ্চেন ব্যাংকের, সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেন, যে সঠিক উত্তর নির্বাচন, এমসিকিউ কোশ্চেন। ঠিক আছে, তো এখানে ফার্স্ট কোশ্চেন আছে দেখো আমাদের, যে এক্স ওয়াই জেড তিনটি বাস্তব সংখ্যা হলে এবং এক্স লেস দেন ওয়াই এবং লেস দেন মানে এক্স লেস দেন ওয়াই আর জেড লেস দেন 0 হলে আমাদের এই কন্ডিশনগুলো আমাদের কোনটা ফুলফিল হবে সেটা আমাদের দেখাতে বলেছে। তো আমরা চলো দেখে নিই কোন অ্যান্সারটা আমার রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, চলো তাহলে দেখো এখানে আমার বলা আছে এক্স ওয়াই জেড তিনটা কিন্তু বাস্তব সংখ্যা, আর এক্স লেস দেন ওয়াই, তাহলে এক্স লেস দেন ওয়াই, আর হচ্ছে জেড লেস দেন 0। এবার এইখানে যতগুলো অপশন আছে দেখো প্রত্যেকটা জায়গায় এক্স এর সাথে জেড গুণ আছে, আবার ওয়াই এর সাথেও জেড গুণ আছে, তাই না? তাহলে আমি যদি এইখানে এই ইনইকুয়ালিটিতে আমি যদি জেডটা উভয় পক্ষে গুণ করে দিই তাহলে কি হবে? তাহলে দেখো এখানে কি হবে, এক্স জেড। এবারে একটা মনে প্রশ্ন আসবে তোমাদের, যে এক্স জেড লেস দেন হবে না গ্রেটার দেন হবে? তো এখানে তোমাদেরকে আমি একটা জিনিসই বলবো, যেটা হচ্ছে তোমাদের এখানে গ্রেটার দেন হবে। কেন? কারণ জেডটা কি, জেডটা লেস দেন 0, তাই না? লেস দেন 0 মানে কি, -1 -2 -3 যা খুশি ধরতে পারি। এবারে দেখো আমার সাপোজ এক্স আর ওয়াই, এক্স থেকে ওয়াই বড়, মানে 2 এর থেকে ধরো 3 বড়। এবার আমি যদি সাপোজ 2 এর সঙ্গে -1 গুণ করে দিই আর 3 এর সাথে -1 গুণ করে দিই, তাহলে আমার এটা কি হয়ে যাবে, এটা আমাদের -2 আর এদিকে -3 হয়ে যাবে। এবার কোনটা বড়, -2 না -3? 2 টাকা ধার আর 3 টাকা ধার, তাহলে কোনটা বড় হবে? এখানে -2 বড় হবে। তার মানে এটা আমাদের এইদিকে গ্রেটার দেন হবে, মানে যখন আমাদের মাইনাস পার্ট গুণ হবে তখন কিন্তু আমাদের গ্রেটার দেন দা লেস দেন হয়ে যাবে, আর লেস দেন থাকলে সেটা গ্রেটার দেন হয়ে যাবে, তাই না? তার জন্য এখানে যখন উভয় পক্ষে জেড গুণ হবে তাহলে এটা কি হবে, গ্রেটার দেন ওয়াই জেড হবে, মানে এক্স জেড গ্রেটার দেন ওয়াই জেড। ঠিক আছে, এটাই হবে আমার অ্যান্সার। তাহলে অপশন দেখে নাও, অপশন কোনটা আছে আমাদের, দেখো অপশন এক্স জেড গ্রেটার দেন ওয়াই জেড, মানে অপশন বি, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন দেখো আছে আমাদের, যদি স্বাভাবিক সংখ্যাগুলি n, পূর্ণ সংখ্যাগুলি z, মূলত সংখ্যাগুলি q এবং বাস্তব সংখ্যাগুলি r দ্বারা সূচিত হয় তাহলে কোন অপশনটা সঠিক হবে? এগুলো আমরা থিওরি পড়ানোর সময় শিখিয়ে এসেছি, যে স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা ডিনোট করা হয়, পূর্ণ সংখ্যা z এবং মূলত সংখ্যা q, আর বাস্তব সংখ্যাকে r দ্বারা সূচিত করা হয়। তো দেখো আমরা তো এটা জানি যে সমস্ত স্বাভাবিক সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যার আকারে লিখতে পারি, তাই না? মানে আমি এটা বলতে পারি যে সমস্ত স্বাভাবিক সংখ্যা এটা। এবার এখানে আমরা একটা জিনিস তোমাদের কনসেপ্ট শিখিয়ে রাখি, যেটা তোমরা ক্লাস 11-এ উঠলেও শিখবে, সেট তত্ত্ব, সেট থিওরি। সেখানে সাবসেট বলে একটা ব্যাপার থাকে, যে যেটা হচ্ছে ছোট সেটা বড়টার একটা সাবসেট হয়। মানে আমি যদি বলি এখানে এ সেট এইটা আর বি সেট হচ্ছে তার বড়টা এইটা, তাহলে আমি বলবো এটা সাবসেট অফ বি। ঠিক আছে, মানে এটা বি এর মধ্যে আছে। ঠিক আছে, তো ঠিক একইভাবে আমার এনটাকে যদি আমি জেটের আকারে সাজাতে পারি, মানে স্বাভাবিক সংখ্যাকে যদি পূর্ণ সংখ্যার আকারে সাজাতে পারি, তাহলে আমি এখানে লিখতে পারবো এন সাবসেট অফ জেড, বা এন এর থেকে আমার জেড বড়, তাই না? ঠিক একইভাবে সমস্ত
আমার পূর্ণ সংখ্যাগুলোকে আমি মূলদ সংখ্যার আকারে সাজাতে পারবো, তাই না? মানে কি, মূলদ সংখ্যা হচ্ছে পি বাই কিউ আকারে, আর পূর্ণ সংখ্যা যতগুলো সংখ্যা আছে সেগুলোকে কিন্তু আমরা পি বাই কিউ আকারে সাজাতেই পারি। তার জন্য আমি এটা আবার বলতে পারি লেস দেন তোমার কিউ। আবার দেখো প্রত্যেকটা মূলদ সংখ্যাই কিন্তু বাস্তব সংখ্যা, তাই না? আমরা তো পড়ে এসেছি। তাহলে আমি আবার এটা বলতে পারি লেস দেন আর, তাই না? মানে অ্যাকচুয়ালি এন সাবসেট অফ জেড, সাবসেট অফ কিউ, আবার সাবসেট অফ আর। তো এইটাকেই আমরা এটা লিখছি এন লেস দেন জেড, লেস দেন কিউ, লেস দেন আর। এবার এটা দেখো কোন অপশনে আছে, এটা আমাদের অপশন দেখো এন লেস দেন জেড, লেস দেন কিউ, লেস দেন আর, মানে অপশন বি। এটাও আমাদের অপশন বি। ক্লিয়ার? তো এইভাবেই কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু তোমাদের থাকতে পারে পরীক্ষায়। তো আমরা যদি থিওরিটা ক্লিয়ার করে পড়ে থাকি বা থিওরি যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা অনায়াসে যে কোনো কোশ্চেনই পারবো আমরা, তাই না? চলো নেক্সট দেখে নিই আমরা কি কোশ্চেন আছে। নেক্সট দেখো আমাদের আর একটা কনসেপচুয়াল কোশ্চেন দিয়েছে, যেখানে বলা আছে যদি এন এবং 1/n উভয়ই স্বাভাবিক সংখ্যা হয় তবে n স্কয়ার প্লাস 5n প্লাস 6 এর মান কত হবে। এবার আমাকে এইটা দেখে বুঝে নিতে হবে, যেটা আমাদের হিন্টস দেওয়া আছে n এবং 1/n উভয়ই কিন্তু স্বাভাবিক সংখ্যা। এবার দেখো স্বাভাবিক সংখ্যার ডেফিনেশনে কি ছিল, যে স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমরা n দিয়ে ডিনোট করি এবং সেখানে 1 2 3 4 করে আমাদের ইনফিনিটিভ অবধি আমাদের স্বাভাবিক সংখ্যা রয়েছে, তাই না? মানে স্বাভাবিক সংখ্যার মধ্যে যেগুলো আছে সেটা কি 1 2 এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার মধ্যে রয়েছে, তাই না? মানে 1 2 3 এগুলো ডট ডট করে চলছে স্বাভাবিক সংখ্যার মধ্যে। তাহলে দেখো এমন একটা সংখ্যা, মানে n এমন একটা সংখ্যা হবে সেই সংখ্যাটাও স্বাভাবিক সংখ্যা, আবার 1/n সেটাকে উল্টে দিলেও আমাদের স্বাভাবিক সংখ্যা। এটা কখন হয়? যখন n একমাত্র 1 হলে, তাই না? কারণ দেখো আমি যদি n এর মান এখানে 1 রাখি তাহলে 1/n মানে কত, 1/1 মানে 1। কিন্তু n এর জায়গায় যদি তুমি 2 রেখে দাও তাহলে কি হয়ে যাবে, এখানে n এর জায়গায় 2 হলে 1/2। 1/2 কি স্বাভাবিক সংখ্যা? নিশ্চয়ই নয়, কারণ 1/2 হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, তাই না? পি বাই কিউ আকারে আছে। তো তার জন্য কিন্তু এখানে বলেছে, আমার প্রশ্ন যেহেতু বলেছে n এবং 1/n উভয়ই স্বাভাবিক সংখ্যা, তার জন্য কিন্তু আমার এখানে n এর মান 1ই হবে, কেবলমাত্র 1 হবে। ক্লিয়ার? এবার যেহেতু n এর মান 1 সেহেতু আমি এই জায়গাটা এবার মানটা বসিয়ে দেবো এই জায়গাটায়, ঠিক আছে? তাহলে n এর জায়গায় 1 1 স্কয়ার প্লাস 5 ইন্টু 1 প্লাস 6, তার মানে 1 প্লাস 1 প্লাস 5 প্লাস 6 মানে 6 5 11 1 12, আমার 12 হচ্ছে অ্যান্সার। তাহলে কোনটা অপশন হবে? অপশন ডি। ক্লিয়ার? এই হলো আমাদের অ্যান্সার, এবং এইভাবেই আমাদের সলিউশন করতে হবে। কোশ্চেন দেখেই বুঝতে হবে আমাদের কি চেয়েছে, তাই না? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। নেক্সট কোশ্চেন দেখো আছে আমাদের দুটি মূলদ সংখ্যার মধ্যে কোনো মূলদ সংখ্যা নেই, একটি মাত্র মূলদ সংখ্যা আছে, অসংখ্য মূলদ সংখ্যা আছে, কোনো মূলদ সংখ্যা নেই, ঠিক আছে? তো এগুলো আমরা থিওরি সব পড়ার সময় পড়ে এসেছি যে দুটো মূলদ সংখ্যার মধ্যে কিন্তু আমাদের অসংখ্য মূলদ সংখ্যা আছে, তাই না? তার মানে এখন এই অপশনটা দেখো আমাদের আছে এখানে অপশন সি তে, যে অসংখ্য মূলদ সংখ্যা আছে। আমরা মূলদ সংখ্যা নির্ণয়ের পদ্ধতিও আমরা শিখে এসেছি, যে আমরা কয়েকটা পদ্ধতি শিখে এসেছি যে পদ্ধতির সাহায্যে আমরা দুটো মূলদ সংখ্যার মধ্যে আমরা অসংখ্য মূলদ সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো, তাই না? তার জন্য আমার এখানে হবে অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন আছে দুটি মূলদ সংখ্যার ভাগফল সর্বদা পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, মৌলিক সংখ্যা কোনোটিই নয়, কোনটা হবে? এগুলো আমরা থিওরি পড়ার সময় শিখে এসেছি, তাই না? যে মূলদ সংখ্যার ভাগফল, আমি যদি যে কোনো দুটো মূলদ সংখ্যা ধরে নিই, সাপোজ আমি তোমাদের জন্য বললাম যে 1/2 আর আমি ধরলাম 2/3, এই দুটো যদি মূলদ সংখ্যা আমি যদি নিই, এদের যদি ভাগফল নিই, তাহলে দেখো ভাগফল যখন নেব এটা কিন্তু কি আমাদের পূর্ণ সংখ্যায়ও আসতে পারে, আবার ভগ্নাংশ আসতে পারে, আবার মৌলিক সংখ্যায়ও আসতে পারে। কেন মৌলিক সংখ্যায় বললাম? ধরো আমি তোমাদের বললাম একটা মূলদ সংখ্যা 1 আর একটা হচ্ছে আমার 1/2, তাই না? তাহলে দেখো এখান থেকে আমি এটা তো করতে পারি 1 ভাজিত 1/2 মানে তোমার 2, মানে এটা কি, এটা আসবে মৌলিক সংখ্যাতে। ক্লিয়ার? আবার দেখো আমার এই 2টা সেটা পূর্ণ সংখ্যা হচ্ছে, কিন্তু সর্বদা কি এটা হবে? নিশ্চয়ই নয়, কারণ 1/2/2/3 এটা যদি আমি ভাগ করি তখন আবার আলাদা অ্যান্সার হয়ে যাবে, তাই না? তাহলে সর্বদা কিন্তু হবে না। আবার ভগ্নাংশ, ভগ্নাংশ কখন হবে? যখন এগুলো ভাগ করব তখন ভগ্নাংশ হবে। যেরকম ধরো আমি যদি বলি 2/3 একে যদি আমি 1/2 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে? 2/3 ইন্টু 2/3, সরি 2/1, এটা 2/1 হয়ে যাবে। তাহলে এটা কত? 4/3, মানে এটা কি হলো? ভগ্নাংশ। তার মানে প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ বা মৌলিক সংখ্যা কিন্তু পাচ্ছি না। তাহলে আমি এখানে বলে দিতে পারবো কোনোটিই নয়, তাই না?
এখানে বলে দিতে পারবো কোনটিই নয়। এখানে আরেকটা কনসেপ্ট আমি কাজে লাগাতে পারবো, কি, যে দুটি মূলত সংখ্যার ভাগফল। দেখো জিরো তো একটা মূলত সংখ্যা, তাই না? কিন্তু জিরো দিয়ে কি আমরা ভাগ করতে পারি? জিরো দিয়ে ভাগ করলে সেটা কি আনডিফাইন্ড হয়, তাই না, অসংজ্ঞাত হয়। তাহলে আমরা সেটাকে কি করে আমরা বেনে নেবো বলো? তাহলে জিরো দ্বারা ভাগ করা সম্ভব নয়। আমরা এগুলো থিওরিতে পড়ে এসেছি যে দুটো মূলত সংখ্যার ভাগফল তখনই সম্ভব হবে, বা দুটো মূলত সংখ্যার ভাগফল আমরা মূলত সংখ্যা তখনই পাবো যদি জিরো ছাড়া আমরা ভাগ করি। জিরো ছাড়া, জিরো দিয়ে ভাগ করা যাবে না, ঠিক আছে? জিরো ছাড়া ভাগ করলে তখনই কিন্তু আমরা দুটো মূলত সংখ্যার ভাগফল মূলত সংখ্যাই পাবো, তাই না? এগুলো সব আমরা থিওরিতে পড়ে এসেছি। এবারে দেখো এই অঙ্কটা, এই অপশনটা কি আছে, দুটি মূলত সংখ্যার গুণফল সর্বদাই মূলত সংখ্যা, সর্বদাই অমূলত সংখ্যা, আর সর্বদা একটি পূর্ণ সংখ্যা মূলত কিংবা অমূলত সংখ্যা। মানে আমার মূল সংখ্যা হতেও পারে, আবার সর্বদা আমাদের অমূলত সংখ্যা হতে পারে, আবার মূলত কিংবা অমূলতও হতে পারে। এবার দেখে নিই কি হয়। যে কোনো দুটো মূলত সংখ্যা আমি যদি তাদের গুণফল নিই, সাপোজ আমি মূলত সংখ্যা √2 ইন্টু √3 নিলাম, তাহলে এটা যখন গুণ করি আমরা কি পাই? √6 পাই। √6 কি? সেটা একটা অমূলত সংখ্যা। কিন্তু দেখো যখন আমরা √2 সাথে আমরা √2 গুণ করব তখন শুধু 2 পাই, বাট এটা কি? এটা আমাদের মূলত সংখ্যা, তাই না? তাহলে দেখো সর্বদা আমরা অমূলতও পাচ্ছি না, আবার সর্বদা মূলত এটাও পাচ্ছি না, কিন্তু সর্বদা একটি পূর্ণ সংখ্যা সেটাও কি পাচ্ছি না, তাই না? কারণ পূর্ণ সংখ্যা আমার এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, তাহলে এটাও হবে না। কিন্তু বলা আছে মূলত কিংবা অমূলত সংখ্যা, তার মানে এই অপশনটা আমার হতে পারে, তাই না? তার জন্য আমি অপশনে কি লিখবো? অপশন ডি, যে মূলত কিংবা অমূলত সংখ্যা। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা, নেক্সট কি আছে। নেক্সট কোশ্চেন দেখো আছে আমাদের √7 একটি মূলত সংখ্যা, অমূলত সংখ্যা, বাস্তব সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা। তো এগুলোও আমরা থিওরি পড়ানোর সময় করিয়ে এসেছি যে √7 যে মানগুলো, মানে যে সংখ্যাগুলো আমাদের তার বর্গমূল নিলে পূর্ণ সংখ্যায় আমরা প্রকাশ করতে পারি না, সেই সংখ্যাগুলো হচ্ছে আমাদের কি? অমূলত সংখ্যা। কিন্তু সমস্ত মূলত এবং অমূলত সংখ্যাকে নিয়েই তো আমাদের বাস্তব সংখ্যা গঠিত হয়, তাই না? তার জন্য এখানে ভুলেও তোমরা এই জিনিসটা করতে যাবে না যে বাস্তব সংখ্যা নয়, ঠিক আছে? কারণ এটা বাস্তব সংখ্যা হয়, তাই তো? তাহলে আমাদের অপশন কি হবে? √7 একটি অমূলত সংখ্যা। ক্লিয়ার? এই অপশনটা সঠিক। এবার দেখো 1.21 211 211 এরকম করে চলছে, কিন্তু ডট ডট করে দেওয়া আছে, মানে অসীম অবধি চলছে একটা সংখ্যা। তো সেই সংখ্যাটা মূলত হবে নাকি অমূলত হবে, নাকি স্বাভাবিক সংখ্যা নাকি অখণ্ড সংখ্যা? তো এগুলো আমরা কি জেনেছি যে যখন কোনো সংখ্যা অসীম অবধি যায় তাহলে সেটা আমার অসীম আবৃত হতে পারে অথবা অসীম অনাবৃত হতে পারে। তো অসীম আবৃত কখন? অসীম আবৃত হচ্ছে যখন কোনো সংখ্যা বারবার রিপিট আসে, তাই না? মানে যদি আমি তোমাদের জন্য একটা এক্সাম্পল যদি আমি নিই, আবৃত দশমিক, তাহলে আবৃত দশমিক আমরা কি জেনেছি যে আবৃতর ক্ষেত্রে হচ্ছে যদি আমরা বলি যে 1.29 পৌনঃপুনিক, তাহলে এটা আমরা তো লিখতে পারি যে 1.2999 এভাবে লিখতে পারি, ঠিক আছে? চলছে অসীম, তাহলে এটা অসীম, কিন্তু রিপিট আসছে, দেখো 9টা বারবার রিপিট আসছে, তাহলে এটা পৌনঃপুনিক লিখছি। আর পৌনঃপুনিক লেখা মানে সেটাকে আমরা আবৃত দশমিককে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে পারবো, আর সামান্য ভগ্নাংশে প্রকাশ করা মানে সেটাকে আমরা মূলত সংখ্যায় প্রকাশ করতে পারবো, তাই না? তাহলে তখন কিন্তু এই সংখ্যাটা আমাদের অমূলত সংখ্যা হয় না। কিন্তু যখন অনাবৃত হয় মানে রিপিট হয় না, তখন কিন্তু আমরা সেটাকে কি বলি? সেটা একটা অমূলত সংখ্যা বলি, তাই না? তাহলে দেখো এখানে আমাদের বলা আছে 1.21 211 211, এখানে কিন্তু 1 কিন্তু পরপর বাড়ছে, প্রত্যেকটা জায়গায় দেখো একই জিনিস কিন্তু বারবার আসছে না। আমার একটা আছে 1, তারপর আছে 11, তারপর 111, এর কিন্তু বাড়তে আছে এবং অসীম অবধি। তাহলে আমার কোন সংখ্যা তো একবারে পুনরাবৃত্তি তো আসছে না সেরকম, সেই জন্য কিন্তু আমরা এটাকে অমূলত সংখ্যা বলবো। ক্লিয়ার? তাহলে এটা একটা কি? অমূলত সংখ্যা। এটা স্বাভাবিক সংখ্যাও নয়, আর এটা মূলত সংখ্যাও নয়, এটা অমূলত সংখ্যা, তাই না? আর এগুলো তো আমরা ডেফিনেশনে শিখেছি, স্বাভাবিক সংখ্যা কি, অখণ্ড সংখ্যা কি, এগুলো আমরা শিখেছি ডেফিনেশনে। নিশ্চয়ই এই সংখ্যাটা এই সংখ্যার মধ্যে পড়ে না, তাই না? এবারে নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন আছে আমাদের যে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি অমূলত সংখ্যা। তো এখানে আমাকে অমূলত সংখ্যা চেয়েছে, তো অমূলত সংখ্যা কোনটা হবে? অমূলত সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি না, যেখানে p এবং q পরস্পর কি, ওগুলো হচ্ছে পরস্পর মৌলিক হবে, p আর q পূর্ণ সংখ্যা হবে এবং qটা নট ইকুয়াল টু 0 হবে, তাই না? তাহলে দেখো এখানে আমাদের অমূলত সংখ্যা বলছে যে কোনটা আমাদের অমূলত সংখ্যা। √64, একে যদি আমরা বর্গমূল নেই আমরা কত পাবো? 8 এর বর্গ হচ্ছে 64, তাহলে 64 বর্গমূল কত? 8 হবে, তাহলে এটা হচ্ছে আমার -8। 49, 7 7 49, তাহলে এটা হচ্ছে 7।
√50 এটা হচ্ছে 25 × 2 মানে কত 5√2 ক্লিয়ার। তাহলে এটা আমি পাচ্ছি 5√2, তার মানে এখানে দেখো অমূলত পার্ট পেয়ে গেছি আমি। তার মানে এই সংখ্যাটা কিন্তু আমাদের অমূলত সংখ্যা হয়ে যাবে, তাই না? আর আমাদের চেয়েছে কি অমূলত সংখ্যা চেয়েছে, তার মানে অপশন সি, সিটাই হবে অ্যান্সার। কিন্তু যদি এখানে বাই চান্স সি অপশানে 25 থাকতো, মানে আমার 5 পেতাম আমি, তখনই কিন্তু আমি কোনোটি নয় অপশন ক্লিক করতাম। ক্লিয়ার, বোঝা গেছে? চলো নেক্সট দেখে নিই। নেক্সট দেখো আছে আমাদের √5 এর সঙ্গে কোন সংখ্যাটি গুণ করলে গুণফল মূলত হবে। তাহলে এখানে বললো কি গুণফলটা মূলত হবে, কিন্তু √5 এর সঙ্গে কোনটা গুণ করতে হবে সেটা আমাকে দেখে নিতে হবে। ক্লিয়ার, চলো আমি একবার প্রত্যেকটা গুণ করে দেখে নিচ্ছি কোনটা হবে। তাহলে প্রথমে আমি √5 এর সাথে √15 গুণ করছি। ক্লিয়ার, তাহলে 15 5 কত 75, তাহলে √75, তাহলে 75 মানে আমি এখানে লিখতে পারবো 25 × 3, 25 3 75, 25 এর বর্গমূল হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে 5√3, মানে এটা কিন্তু অমূলত পেলাম, এটা কিন্তু মূলত নয়। তাহলে এটা কি পেলাম, এটা আমাদের হচ্ছে অমূলত। ক্লিয়ার, এবার দেখো √20 আছে, তাহলে √5 এর সাথে আমি যদি √20 গুণ করি, √20 তাহলে কত হচ্ছে 20 5 100, তাহলে √100, তাহলে √100 মানে কত 100 বর্গমূল 10, তাহলে এটা আমি কি পাচ্ছি, এটা কিন্তু আমি মূলত পাচ্ছি। ক্লিয়ার, এবার দেখো আমাদের বলেছে √25, তাহলে √25 মানে কি হবে 5 × 25, √25 মানে কত 5, তাহলে 5√5, তাহলে এটাও কিন্তু আমার কি, এটাও আমার অমূলত। আর লাস্টে কত আছে √30, তাহলে √5 × √30, তাহলে দেখো আমরা এটা কত পাবো, √5 × যদি √30 করি তাহলে কত পাচ্ছি 30 5 150, বা এটাকে তুমি 5 × √30 কে 5 × 6 লিখতে পারো, আর দুটো √5 থেকে আমি একটা 5 বের করে নিতে পারি, তাহলে আমি কি পাচ্ছি এখানে 5√6, আর এটাও কিন্তু আমার কি হচ্ছে, এটাও আমার অমূলত হচ্ছে, তাই না? তাহলে আমরা প্রত্যেকটা অমূলত পাচ্ছি, কিন্তু একটা আমরা মূলত পেয়েছি কোনটা, যেটা হচ্ছে 10, মানে যেটা √5 এর সাথে √20 যদি আমরা গুণ করি, তাহলে এটাই আমাদের আনসার, যে কোনটা আমাদের মূলত সংখ্যা, যে আমার √20 যদি গুণ করি তখনই কিন্তু আমরা এখানে মূলত সংখ্যা পাচ্ছি, তাই না? আর যদি √20 গুণ না করে যদি আলাদা কিছু গুণ করি তখনই কিন্তু আমরা মূলত পাবো না, তখনই কিন্তু আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে অমূলত সংখ্যা পাচ্ছি, তাই না? ক্লিয়ার, চলো নেক্সট কি আছে দেখে নিই। নেক্সট, আচ্ছা পাই এবং 22 7, এই শর্ট কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্লিয়ার, তোমাদের বইতে এই শর্ট কোশ্চেনটাই আছে, কিন্তু এখানে দেখো কোশ্চেন একটু ঘুরিয়ে দিয়েছে অপশনগুলো, তাই না? এখানে বলা আছে দুটিই মূলত সংখ্যা, পাই মূলত কিংবা 22/7 অমূলত সংখ্যা, দুটিই অমূলত সংখ্যা, আর এদের মধ্যে কোনোটিই নয়, কোন অপশনটা হবে? আমি শিওর তোমরা কিন্তু এই অপশনটা দেখে অনেকে এটাই মেরে দিয়ে আসতে পারবে, মেরে দিয়ে আসো, কিন্তু না বাবা, ভুল। কেন? কারণ আমরা পড়ে এসেছি যে পাইটা কি, পাইটা হচ্ছে একটা আমাদের অমূলত সংখ্যা, পাই হচ্ছে আমাদের কি অমূলত সংখ্যা, তাই না? আর যেটা 22/7, 22/7টা কি, এটা কিন্তু আমাদের মূলত সংখ্যা। পাইকে অ্যাপ্রক্সিমেট মান একটা ধরে নিই আমরা 22/7, কিন্তু পাই ইকুয়াল টু তো 22/7 নয়, তাই না? আর 22/7টা কি, সেটা p/q আকারে আমরা লিখতে পারছি, এটাকে আমরা মূলত সংখ্যা বলবো, কিন্তু পাইকে আমরা তো এটা লিখতে পারি না, পাইয়ের মান 3.14 দিয়ে চলছে কিন্তু অসীম অবধি, এবং কোনো কিছু পার্টিকুলারলি একবারে পুনরাবৃত্তি আসছে না, তার জন্য কিন্তু আমরা সেটাকে কি বলবো, অমূলত সংখ্যা বলবো পাইকে, তাই না? তো পাই যেহেতু অমূলত সংখ্যা আর 22/7 মূলত সংখ্যা, দেখো এইটা কিন্তু কোথাও দেওয়া নেই এই অপশনটা, এখানে কিন্তু দেওয়া আছে দেখো পাই মূলত 22/7 অমূলত, মানে এর ঠিক উল্টোটা দেওয়া আছে, তাই না? আর এই অপশন তো দুটোই মূলত, দুটো তো মূলত নয়, আমরা থিওরি পড়ে এসেছি। আবার দেখো দুটোই অমূলত, দুটো নিশ্চয়ই অমূলতও নয়, একটা অমূলত একটা মূলত, কিন্তু কোনটা অমূলত কোনটা অমূলত সেটা বুঝতে পেরেছো, যে আমাদের পাইটা হচ্ছে অমূলত আর 22/7 হচ্ছে মূলত। তাহলে যেহেতু আমার তিনটে অপশনগুলোর মধ্যে কোনোটিই নয়, তার মানে অপশন বলে দেবো আমি কোনটা, কোনোটিই নয়, মানে অপশন ডি, তাই না? তোমাদের বইতে আরেকটা অপশন ওইটা না দিয়ে দেওয়া ছিল কি, যে পাইটা হচ্ছে অমূলত সংখ্যা আর 22/7 হচ্ছে মূলত সংখ্যা, তার জন্য আমরা ওই অপশনটা করতাম, কিন্তু এখানে ওই অপশনটাই নেই। পরীক্ষায় কিন্তু এইভাবেই তোমাদের কোশ্চেন দেবে, এইভাবেই দিতে পারে, ঘুরিয়ে দিয়ে দিতে পারে, অপশন চেঞ্জ করে দিতে পারে, তাই না? তো অপশন চেঞ্জ মানে ঘাবড়ে যাবে না, বা যেটা তোমরা পড়ে এসছো ওইরকম কিছু একটা দেখেই যে টিক মেরে দিয়ে আসবে তা না, আগে আমরা কোশ্চেনগুলো ভালো করে পড়ি, অপশনটা ভালো করে পড়ি, তারপরে আমরা অ্যান্সার দেবো, তাই না? ক্লিয়ার, চলো নেক্সট দেখে নিই আমরা কি আছে।
নেক্সট দেখো বলেছে 1/7 এবং 2/7 এর মধ্যে একটি মূলত সংখ্যা। তাহলে এখানে দুটো সংখ্যা আছে এবং দুটোই মূলত সংখ্যা আছে, তাদের মাঝখানে আমাদের একটা মূলত সংখ্যা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা নর্মালি যে পদ্ধতিটা জানি যে দুটো সংখ্যার মধ্যে যখন মূলত সংখ্যা নির্ণয় করতে বলে তাহলে আমরা কি করি, সেটা হচ্ছে আমাদের 1/7 প্লাস 2/7 ডিভাইডেড বাই 2, তাই না? 2 দিয়ে ভাগ করে দিই যোগ করে, তাহলে এটা কত পাচ্ছি 7 যদি আমার লসাগু হয় তাহলে উপরে কত হচ্ছে 1 + 2/2, তাহলে 1 + 2 মানে কত, এটা হচ্ছে 3, তাহলে 3/7/2 মানে 3/7 2 14 মানে 3/14, মানে অপশন কি দেখো, অপশন বি তে আমার এই অপশনটা আছে, তাই না? এই আনসারটা আছে, তাই আমার অপশন বি, এটাই হচ্ছে আমার অ্যান্সার, যে 3/14। ক্লিয়ার? এটাই আমার অ্যান্সার হয়ে গেল। চলো নেক্সট কি আছে আমরা একবার দেখে নিই। চলো, আচ্ছা নেক্সট একটা সত্য মিথ্যা আছে তোমাদের জন্য, ঠিক আছে? সত্য মিথ্যাটা কি, যে কোনো দুটি বাস্তব সংখ্যার ভাগফল সর্বদা বাস্তব সংখ্যা। এটা কি ঠিক? না, এটা ঠিক নয়, এটা মিথ্যা। কেন? কারণটা দেখো, তোমাদেরকে একটা কথা বলে দিই, আমরা এখানে প্রশ্নটা বলেছে কি যে কোনো দুটি বাস্তব সংখ্যার ভাগফল, এখানে ভাগফল বলে দিয়েছে, এটা যদি যোগ বিয়োগ বা গুণ হতো তখন কিন্তু সত্য হতো, ভাগফল কিন্তু সর্বদা বাস্তব সংখ্যা হবে না। কেন? কারণ 0 দিয়ে ভাগ, সেটা কি সম্ভব? সেটা সম্ভব নয়, কিছুক্ষণ আগেই আমরা বলে এলাম, তাই না? তাহলে আমি যদি সাপোজ একটা বলি 2/0, 2 বাস্তব সংখ্যা, 0 বাস্তব সংখ্যা, কিন্তু যে কোনো দুটি বাস্তব সংখ্যার ভাগফল, তাহলে 0 দিয়ে ভাগ, তাহলে 0 দিয়ে ভাগ এটা তো হয় না, তাই না? 0 দিয়ে ভাগ এটাকে কি বলে, এটাকে অসংজ্ঞাত বলে, বা ইংলিশে যেটা আনডিফাইন্ড বলে, তাই না? তাহলে দেখো আমার 0/0, এটা যেহেতু আমাদের ভাগ করা যায় না, এটা ভাগ করা যায় না, ঠিক আছে, ভাগ সম্ভব নয়, 0 দিয়ে ভাগ সম্ভব নয়, ঠিক আছে? তুমি কি করে ভাগ করবে বলো 0কে, মানে এটা আমার 2/0 মানে কি বোঝায়, 2/0 মানে এটাই বোঝায় যে আমার দুটা আগে 0 জনের মধ্যে ভাগ করা। যদি আমি 2টা টাকা ধরি, তাহলে দুটা আগে 0 জনের মধ্যে, 0 মানে কেউই নেই, তার আমি ভাগ করবো কি করে? কেউই তো নেই, 0 মানে কি কেউই নেই, তাহলে ভাগ করবে কি করে? ভাগ করা তো সম্ভব নয়, সেটাই যে ভাগ সম্ভব নয়। তাহলে যেহেতু ভাগ সম্ভব নয়, তাহলে আমরা কি করে বলবো যে ভাগটা সর্বদা বাস্তব সংখ্যা হবে? যখন ভাগ সম্ভব নয় তাহলে এটাও আবার সর্বদা বাস্তব সংখ্যা হবে না, তাহলে আমি কি লিখে দেবো এখানে, এটা মিথ্যা। বা আমরা এইভাবে লিখবো কি, যে অতএব প্রদত্ত বিবৃতিটি মিথ্যা, প্রদত্ত বিবৃতিটি মিথ্যা, ব্যাস এটাই আমার অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট কি আছে আমরা দেখে নিই। আচ্ছা, এই জিনিসটা তোমাদের আমি একটু বলে দিই, অ্যাকচুয়ালি আমাদের ক্লাস 9-এর অনলাইন কোর্স লঞ্চ হয়ে গেছে, যেটা আমাদের ক্লাস 9-এর ব্যাচের নাম হচ্ছে দীপ্তি ব্যাচ। তো যারা তোমরা ক্লাস 9-এ আমাদের অনলাইন ব্যাচে আছো তারা তো অবশ্যই জানো, এবং তারা অবশ্যই ক্লাসে জয়েনও হয়ে আছো, ক্লাস দেখছো। আর যারা তোমরা আমাদের ইউটিউবে ক্লাস দেখছো, যারা এখনো অবধি ক্লাসে জয়েন হওনি বা আমাদের অনলাইন ব্যাচে জয়েন হওনি, তাদের যদি আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তাদের ক্ষেত্রে, বা তোমাদের যদি ভালো লেগে থাকে আমাদের ক্লাস, তাহলে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের যেটা হেল্পলাইন নাম্বার আছে আমাদের, ঠিক আছে, উপরে, এই হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা আমাদের কোর্সে জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে? আর ক্লাস 9-এর দীপ্তি ব্যাচ ছাড়া আমাদের কাছে আরো দুটো ব্যাচও লঞ্চ হয়েছে, যেটা হচ্ছে ক্লাস 10-এর জন্য দিগন্ত, আর ক্লাস 8-এর জন্য হচ্ছে দিশা। তো তোমাদের বাড়ির পাশাপাশি যদি কোনো ছোট ভাই বোন বা দাদা দিদিরা আছে যারা ক্লাস 8-এ পড়ে অথবা ক্লাস 10-এ পড়ে, তো তোমরা তাদেরকেও ইনফর্ম করে দিতে পারো যে যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে, আমাদের স্যারেদের যদি ক্লাস ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা কোর্সে জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে? দিলে তোমরা আরো নতুন কিছু ফ্যাসিলিটি পাবে, আরো এক্সট্রা ফ্যাসিলিটি পাবে, আরো অনেক কিছু তোমরা ভিডিও পাবে, দেখতে পাবে, ক্লাসও পাবে, ঠিক আছে? চলো নেক্সট আমরা দেখে নিচ্ছি নেক্সট কি ক্লাস, নেক্সট কি কোশ্চেন আছে। নেক্সট কি আছে দেখো, নেক্সট হচ্ছে আমাদের সংক্ষিপ্ত কিছু কোশ্চেন রেখেছি তোমাদের জন্য। প্রথমে আছে আমাদের পৌনঃপুনিক যে সংখ্যাগুলো আছে, মানে আবৃত যে দশমিক সংখ্যা আছে, আবৃত দশমিক সংখ্যা, সেই সংখ্যাগুলোকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করা, ঠিক আছে? তো আবৃত দশমিক সংখ্যাকে আমরা সামান্য ভগ্নাংশে কিভাবে প্রকাশ করব সেটা একবার আমাকে জেনে নিতে হবে, তাই না? তো দেখো, আবৃত দশমিককে যদি আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে চাই, এখানে আমরা কি শর্টে শিখেছি, শর্টে শিখেছি কি হয়, যে আমাদের পৌনঃপুনিক তুলে যে সংখ্যাটা থাকে সেটা লিখে দিই 53, তারপর কি করি, যতটা সংখ্যা দশমিকের পরে যতটা সংখ্যার উপরে পৌনঃপুনিক নেই সেটা আমরা বাদ দিয়ে দিই। তাহলে কি করবো, এখানে -5 করে দিই, ডিভাইডেড বাই কি করি, যতগুলোর উপর পৌনঃপুনিক আছে ততগুলো 9, তারপরে তার পাশে কি থাকবে
দশমিকের পরে যতগুলো সংখ্যার উপরে পৌনঃপুনিক নেই ততগুলো শূন্য। তাহলে দেখো একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক নেই দশমিকের পরে, তাহলে একটা শূন্য, তাহলে কত হবে? এটা হচ্ছে 48 ডিভাইডেড বাই 90, তাই না? এবার এটা যদি তুমি কাটাকাটি করো তাহলে কত হয়ে যাবে? 24 2 48, 45 2 90, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবারে তোমাদের মনে যদি প্রশ্ন আসে, স্যার আমরা এটা কিভাবে করলাম, ডাইরেক্ট কিভাবে হলো, ঠিক আছে, একবার দেখিয়ে দিলে ভালো হয়। অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের এইভাবে মনে রাখতে না হয়, বা তোমরা যদি ভুলেও যাও তাহলে তোমরা অনায়াসে বের করে দিতে পারবে যে এরকম একটা তোমার আবৃত দশমিক সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাটাকে আমরা সামান্য ভগ্নাংশে কিভাবে প্রকাশ করব, তাই না? তো তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এগুলো আমরা আনছি। তো আমি ধরে নিচ্ছি এখানে যেটা দেওয়া আছে, ধরি x ইকুয়াল টু 0.53 পৌনঃপুনিক, এটাকে আমি ধরে নিলাম। এটা মানে কি বোঝায়? এটা মানে হচ্ছে আমাদের 0.5333 এরকম করে চলছে অসীম, তাই না? তাহলে দেখো আমাকে এটাকে যখন বলেছে যে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে, ভগ্নাংশ মানে কি? যে আমার এই যে অসীম মানটা সেটা যাতে না থাকে, তাই না? আমি পূর্ণ মানে ভগ্নাংশ আকারে পাবো, মানে মূলত সংখ্যার আকারে প্রকাশ করব। তাহলে দেখো তখন আমরা এটাকে কি করব, আমি যদি একে যদি একটা 10 দিয়ে গুণ করে দিই, তখন দশমিকটা আমার এদিকে একটা ঘর চলে যাবে। তার মানে আমি কি পাবো এখানে 10x ইকুয়াল টু, আমি কি লিখতে পারি, একটা ঘর সেদিকে যাবে দশমিক, তাহলে 5.333 এরকম করে চলছে, তাই না? এবার আমরা দেখব যে দশমিকের পরে যাতে একই সংখ্যা আসে, দিলে আমাদের কি হবে, একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা যদি বিয়োগ করে দিই তাহলে আমার বিয়োগ করতে সুবিধা হবে, তাই না? দেখো এখানে দশমিকের পরে 3 3 3 করে আছে, এখানে উপরে আছে দশমিকের পরে 5 3 3 3 করে, তার মানে নিশ্চয়ই একই সংখ্যা নয়। তাহলে আমি আবার কি করব, এটাকে আবার একটা 10 দিয়ে গুণ করে দেব, ঠিক আছে? তাহলে একে যদি আমি আবার 10 দিয়ে গুণ করে দিই তাহলে কত পাবো? দেখো 10 10 এ 100, তাহলে 100x হচ্ছে কত, এখানে আরেকটা দশমিক ওদিকে যাবে, তাহলে 53.333 করে এরকম চলছে। এবারে দেখো দশমিকের পরে এখানেও 3.33 করে, আর এখানেও 0.333 করে যাচ্ছে। তার মানে আমি যদি এইটা থেকে এটা বিয়োগ করে দিই তাহলে আমার দশমিকের পরে তো একই সংখ্যা, তাহলে দুটোই আউট হয়ে চলে যাবে, তাই না? তাহলে আমি কি লিখবো, যে অতএব 100x মাইনাস 10x, তখন কি পাচ্ছি দেখো 53.3333 করে আসছে। মানে আমি যদি এখানে তোমাদের দেখাই, এখানে কি আছে 53.3333 করে চলছে, উপরে কি আছে 5.3333 করে চলছে। তাহলে এটা যদি আমি বিয়োগ করে দিই, দেখো দশমিকের পরে তো সব একই সংখ্যা, এগুলো সব পেটে কেটে চলে যাবে, তাই না? তাহলে পড়ে থাকবে কি, এখানে 3 ভাগ মানে বিয়োগ যাবে না, 13 থেকে 5 গেলে 8, আর এটা 4, 48। তাহলে আমি কি পেলাম, এটাই হচ্ছে আমার 48। তাহলে এটা যদি 48 হয়, 100 থেকে 10 বাদ মানে 90, তাহলে 90x হচ্ছে 48, তাহলে আমার x কত হবে, x হচ্ছে 48/90, তাই না? আর x এর মান কি ধরেছি, x এর মানই ধরেছি আমি 0.53 পৌনঃপুনিক, তাহলে আমি এখানে লিখতে পারবো 0.53 পৌনঃপুনিক, এরই মান হচ্ছে 48/90। আর এটাই তো আমরা লিখেছি, দেখো 0.53 পৌনঃপুনিক, সেটার মানই তো আমরা 48/90 পেলাম, তাই না? তো আমরা অ্যাকচুয়ালি এই রকম প্রসেসে কিন্তু আমরা বের করছি, ঠিক আছে? বাট সেটাকে আমরা শর্টে মনে রাখার জন্য এই প্রসেসে বলছি যে আমরা কি করছি, যে প্রথমে পৌনঃপুনিকটা তুলে দিয়ে, দশমিক তুলে দিয়ে যতগুলো সংখ্যা আছে সেটা বসিয়ে দিলাম 5 আর 3। তারপর কি করলাম, তারপর যতগুলো সংখ্যা দশমিকের পরে যতগুলো সংখ্যার পরে পৌনঃপুনিক নেই সেটা আমরা মাইনাস করলাম, দিয়ে বাই নিচে, নিচে কি করব, যতগুলো সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবে ততগুলো 9 বসবে, তাহলে নিচে 9, আর দশমিকের পরে যতগুলো সংখ্যার উপরে পৌনঃপুনিক নেই ততগুলো শূন্য বসবে, তাহলে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক নেই তাহলে একটা শূন্য, ব্যাস। আর সেটাই আমরা এইভাবে বের করেছি, ক্লিয়ার? চলো নেক্সট দেখে নিই এবার আমরা। নেক্সট দেখো আমাদের বলেছে 0.163 পৌনঃপুনিক, 1 এর উপর পৌনঃপুনিক আবার 3 এর উপর পৌনঃপুনিক, আবৃত দশমিক সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করো, ঠিক আছে? তো এটা আমরা কিভাবে করব, চলো এটা আমরা দেখে নিই। এখানে দেখো আমি যদি এটাকে, আচ্ছা আগে শর্ট প্রসেসটা বলে দিচ্ছি। শর্ট কি, এখানে আমরা যেটা বললাম প্রথমে পৌনঃপুনিক তুলে যা আছে সব লিখে নেব, তাহলে 163। এবার দেখো দশমিকের পরে এমন কোনো সংখ্যা নেই যার পরে পৌনঃপুনিক নেই, সবটার উপরে পৌনঃপুনিক আছে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার 6 এর উপরে তো পৌনঃপুনিক নেই। কিন্তু আমরা কি করি, যে যখন আমরা কোনো সংখ্যা রিপিট আসে তখন আমরা কি করি, এই ফার্স্ট আর লাস্টের উপরে পৌনঃপুনিক দিই, মাঝখানের উপরে কিন্তু পৌনঃপুনিক দিই না, প্রথম আর লাস্ট দিই, তাই না? মানে এটা মানেই বোঝায় 0.163 163 163 এরকম করে চলছে, তাই না? তাহলে দেখো,
তখন এখানে যেহেতু আমার কোনো সংখ্যার বা দশমিক নেই, মানে পৌনঃপুনিক নেই, তাহলে আমি সেটা আর মাইনাস করব না, যা আছে সেটা লিখে দিলাম। তারপর বাই বাই কি করব, যতগুলোর উপর পৌনঃপুনিক আছে, এখানে 3টের উপর পৌনঃপুনিক মানে 3টে 9। এবারে দেখো, এবারে আমার দেখবো দশমিকের পরে কোন সংখ্যা উপরে পৌনঃপুনিক নেই, ততগুলো শূন্য, সবগুলোর উপর তো পৌনঃপুনিক, তাহলে এটাই আমার থেকে যাবে, তাই না? তো এটাই আমি রেখে দেবো 163 ডিভাইডেড বাই আমার 3টে 9। এবার এটা আমার কি করে এলো সেটা যদি দেখতে চাই, ঠিক একই প্রসেস আগে যেটা করলাম সেই প্রসেসই আমি ফলো করব। ঠিক আছে, চলো এটাও তোমাদের দেখিয়ে দিই আমি না হলে। ঠিক আছে, তাহলে আমি ধরে নেব প্রথমে যে ধরি x ইকুয়াল টু 0.163, 1 এর উপর পৌনঃপুনিক, 3 এর উপর পৌনঃপুনিক। তাহলে এটাকে যখন আমি ভেঙে দেবো কি পাচ্ছি, 0.163 163, ঠিক আছে, 163 163 এরকম করে চলছে কিন্তু। ক্লিয়ার? তাহলে আমি আবার এটাকে কি করব, প্রথমে 10 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে প্রথমে 10 দিয়ে গুণ করে দিই তাহলে কত হচ্ছে 10x। তাহলে 10x কত হচ্ছে, এখানে দেখো একটা দশমিক ওদিকে যাবে, তাহলে কি পাবো আমি 1.63 163 163 এরকম করে চলছে। একই সংখ্যা কিন্তু এখনো পাইনি, এখানে দেখো দশমিকের পরে 163 আছে, এখানে 63 আছে। তাহলে একই সংখ্যা পেতে গেলে আমাকে এই অবধি আসতে হবে, মানে এই একের আগে অবধি আসতে হবে, তাই না? মানে আরো দুটো সংখ্যা এগোতে হবে। তার মানে আমি যদি আবার একে যদি আমি ইন্টু 10 করে দিই তাহলে এটা হবে 100x। আর তখন কি হবে, আরেকটা সংখ্যা দশমিক ওদিকে চলে যাবে, মানে 16.31, তারপর 63 163 চলছে। ক্লিয়ার? তখনই কিন্তু দেখো এখনো সমান আসেনি কিন্তু দশমিকের পরে একই সংখ্যা। এবারে আমি আবার একটা 10 গুণ করব, তাহলে ইন্টু আবার একটা 10, তখন কি হচ্ছে, এটা 1000 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 1000x সমান কি হচ্ছে, আরেকটা দশমিক ওদিকে যাবে, তাহলে 163, তারপর এদিকে পয়েন্ট বসবে, তারপর 163 163 এরকম করে চলছে। এবারে দেখো কোথায় কোথায় আমার সমান আসছে। এবারে দেখো আমার দশমিকের পর এখানে 163, এখানে 316, এখানে 631, এখানে 163 আছে, তার মানে এইটা থেকে এইটা বিয়োগ যাবে। ক্লিয়ার? তার মানে আমি এখানে লিখে দিতে পারবো অতএব 1000x মাইনাস এটা থেকে এইটা বিয়োগ x, তখন কি হবে, এটা 163। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি, এখানেই না হলে 163.163 163 এরকম করে চলছে, মাইনাস প্রথমটা মানে 0.163 163 এরকম করে চলছে। ক্লিয়ার? তাহলে দেখো দশমিকের পরে এখানে যা আছে এখানে তা আছে, মানে বিয়োগ করলে সেটা পুরোটাই আউট হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তাই না? তাহলে শুধুমাত্র দশমিকের আগে যেগুলো পড়ে আছে ওটাই থাকবে আমার। তার মানে দেখো 163 থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে 163 থাকবে, তাহলে 163। আর এদিকে কি পাচ্ছি দেখো, 1000 থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে 999, তাহলে 999x সেটাই হচ্ছে আমার 163। তাহলে x কত, x হচ্ছে 163 ডিভাইডেড বাই আমার 999। ব্যাস এটাই আমার অ্যান্সার। আর x এর মান তো আমি ওটাই ধরেছিলাম, তাই না? তাহলে এখান থেকে আমি কি লিখবো, 0.163, 1 এর উপর পৌনঃপুনিক 3 এর উপর পৌনঃপুনিক, এটাই হচ্ছে আমার 163 ডিভাইডেড বাই 3টে 9। ক্লিয়ার? এটাই আমার অ্যান্সার। তো পরীক্ষায় কিন্তু এরকম টাইপেরই কোশ্চেন আসবে, যদি আমি প্রসেসটা যদি জেনে থাকি তাহলে কিন্তু আমি ওই পদ্ধতি যদি ভুলেও যাই বাট এইভাবে আমি বের করে দিতে পারবো, তাই না? তো তার জন্য আমার এটাও জেনে রাখা ভালো। ঠিক আছে, যে একটা উপায় যদি আমি মাথায় না আসে, বিকল্প উপায় যেন আমার মাথায় চলে আসে তখন সেই মোমেন্টে। ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখে নিই। এরকম টাইপ বাকি অনেক অঙ্ক আছে, সেগুলো তোমরা নিজেরা পারবে। ঠিক আছে, এরপর দেখো একটা নিয়েছি তোমাদের জন্য, যে 3/5 ও 4/5 মধ্যবর্তী দুটি মূলদ সংখ্যা নির্ণয়। তাহলে আমাকে দুটো মূলদ সংখ্যা অলরেডি দেওয়া আছে, 3/5 ও 4/5, এবার এদের মাঝখানে দুটো মূলদ সংখ্যা নির্ণয় করতে বলেছে। এবারে দুটো সংখ্যার মাঝখানে যখন মূলদ সংখ্যা নির্ণয় বলেছে, সেখানে আমরা তোমাদের 3টে পদ্ধতি শিখে এসেছিলাম, তাই না? একটা কি, একটা হচ্ছে আমাদের হরগুলো সমান করে, সেটা আমরা শিখে এসেছিলাম হর সমান করে। আর একটা কি, হর সমান মিনস এদের হরের লসাগু নেব, যদি এখানে যদিও সমান আছে তাহলে আমার রসগুণের প্রয়োজন নেই, যেটা সমান থাকে না তখন লসাগুনি আমরা করি, তাই না? আর একটা কি পদ্ধতি, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, সেই পদ্ধতি করি। আরেকটা হচ্ছে এন ধরে করি আমরা, তাই না? আর এন ধরে করি। চলো দেখে নিই আমরা। আচ্ছা নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। আচ্ছা নেক্সট কোশ্চেনে হরটা আলাদা আছে, তার মানে আমি নেক্সট কোশ্চেন যেহেতু হরটা আলাদা আছে, এখানে আমি হর ধরে করাচ্ছি আর এখানে আমি অন্য প্রসেস একটা করাচ্ছি। ঠিক আছে, কারণ দু জায়গায় দুটো আলাদা প্রসেস দেখিয়ে দিচ্ছি আমি। তাহলে দেখো এখানে আমি যোগ করে দেখাচ্ছি, আমি যোগ প্রসেসটা দেখাচ্ছি আমি। তাহলে দেখো এখানে যেটা আছে আমাদের 3/5 4/5, তাহলে এটা কি করে করব?
তাহলে আমি যদি প্রথম মূলত সংখ্যাটা আমি বের করার চেষ্টা করি, প্রথম মূলত সংখ্যা, তাহলে কিভাবে করব? সেটা হচ্ছে 3/5 প্লাস 4/5 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে এদের মাঝখানের মূলত সংখ্যা নিশ্চয়ই থাকবে। তাহলে এটা কি হবে দেখো, এটা আমি লিখতেই পারি এখানে, উপরে যদি লসাগু নেই 5 হচ্ছে লসাগু, তাহলে উপরে কত থাকবে 3 প্লাস 4 ডিভাইডেড বাই 2, মানে কত 7/10। এটা একটা সংখ্যা পাচ্ছি যেটা এদের মাঝখানে থাকবে মূলত সংখ্যা। আর এটা ছাড়া আর কি আছে সেটা দেখে নেবো আমরা, চলো সেটাও দেখে নিই। তাহলে দেখো এটা ছাড়া যদি আমি দেখতে চাই, তাহলে দেখো আমাদের এটার মাঝখানে যেটা নেবো সেটাও নিশ্চয়ই আমি এই দুটোর মাঝখানে থাকবে, তাই না? কেননা ধরো আমি যদি এটা একটা লাইন টেনে নিই সংখ্যা রেখা, ধরো এই জায়গাটায় আমি বলছি 3/5 আছে, 4/5 মানে 3/5 এদিকে আছে 4/5। তাহলে এই যে 7/10 পেলাম, এটা হচ্ছে মাঝখানে কোথাও একটা পেলাম আমি, তাই না? তাহলে আমি 3/5 আর 7/5 7/10 এটা কত পাচ্ছি 7/10। এবারে এই 3/5 আর 7/10 এর মাঝখানে কোনো সংখ্যা যদি নিই, সেটা নিশ্চয়ই আমার এই জায়গাটায় পড়ে থাকবে, তো সেটাও তো আমার এই 3/5 আর 4/5 এর মাঝখানেই থাকছে, তাই না? তাহলে আমি লিখে দেব কি আবার, অতএব 3/5 ও 7/10 এর মধ্যে মূলদ সংখ্যা হলো সমান 3/5 আর 7/5, মানে আবার আমি যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, মানে 3/5 প্লাস 7/10 ডিভাইডেড বাই 2, তাই না? তাহলে কি করব দেখো, আমি এখানে উপরের লসাগু তাহলে 10, আর তাহলে 5 2 10, 3 2 6 প্লাস 7 ডিভাইডেড বাই 2, মানে 6 7 হচ্ছে 13 আর 10 2 হচ্ছে 20 হয়ে গেল। এটাই হচ্ছে আমার আরেকটা প্রসেস, ঠিক আছে? তাহলে আমি একটা পেলাম 7/10, আরেকটা পেলাম 13/20। এবার আমাকে বলেছে এখানে দুটো মূলত সংখ্যা বলেছে, দুটোই পেয়ে গেছি। তুমি দুটো ছাড়া যদি 3টে বলে, 4টে বলে, 5টে বলে, যতই বলুক না কেন এই সেম পদ্ধতি তুমি ফলো করবে, পেয়ে যাবে, তাই না? তাহলে আমি লিখে দেবো কি, অতএব তোমার 7/10, আচ্ছা 3/5, আচ্ছা আগে যেটা কোশ্চেন ছিল সেটা লিখে নিই, যে 3/5 ও 4/5 এর মধ্যবর্তী দুটি মূলত সংখ্যা যথাক্রমে কোনটা, সেটা হচ্ছে একটা হচ্ছে আমার 7/10 পেলাম, আর একটা কি পাচ্ছি, আরেকটা হচ্ছে 13/20 পেলাম। ব্যাস এটাই হচ্ছে আমার অ্যান্সার, হয়ে গেল, তাই না? এইভাবে অঙ্কগুলো হবে। এটা একটা পদ্ধতি। এটা ছাড়া আরেকটা পদ্ধতি আছে কি, হর সমান করে, এবং আরেকটা পদ্ধতি আছে যেটা হচ্ছে তোমার কি, এন ধরে এন ডি, ওই প্রসেসটা, সেটাও আমি শিখিয়ে দিচ্ছি, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি সেই পদ্ধতিটা, ঠিক আছে? আর যদি নর্মাল তোমাদের সংখ্যা থাকতো, এটাও আমি এখানেই বলে দিচ্ছি, আমি যদি সাপোজ তোমাদের বলতো যে 3 ও 4 এর মধ্যে, এইভাবে দিত পূর্ণ সংখ্যা দিয়ে, যদি এখানে একটা আলাদা কোশ্চেন আমি নিচ্ছি, যদি বলতো তোমাকে যে 3 ও 4 এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা মানে পূর্ণ সংখ্যার আকারে, তখন কিন্তু আমার আরেকটা পদ্ধতি আমরা অবলম্বন করতাম, তাই না? কি পদ্ধতি? সেটা হচ্ছে যতগুলো মূলদ সংখ্যা আমাদেরকে বলবে, ঠিক আছে, তো আমরা এটাকে একটা সমতুল্য মূলদ সংখ্যায় নিয়ে যাব, এই 3 আর 4 কে, যার হরে কি থাকবে, যার হরে হচ্ছে আমার এই 3 + 1 থাকবে, মানে n + 1 থাকবে, তাই না? মানে আমি এটাকে কিভাবে প্রকাশ করতাম, তো এটাকে আমার প্রকাশ করতে গেলে এই 3 সেটাকে আমি এমন ভাবে লিখবো যার হরে, মানে এর একটা সমতুল্য মূলদ সংখ্যায় নিয়ে যাব, যার হরে n + 1 থাকবে, মানে 3 + 1 থাকবে, মানে কি থাকবে এখানে 3 + 1, তাহলে 3 + 1 মানে কি 4, তাহলে 4 3 কত 12, নিশ্চয়ই এটা থাকা উচিত ছিল, তাহলে 12/4, এটা থাকলেই তো আমার 3 আসে, তাই না? 12/4। ঠিক একইভাবে আমরা 4টাকেও আমরা এইভাবেই প্রকাশ করব, ঠিক আছে? 4টাকেও আমরা কি লিখবো এখানে, যে 4কে কি লিখবো আমরা, 4 সমান, এখানেও আমার লবে এমন একটা জিনিস থাকবে, হরে কি থাকবে n + 1, মানে 3 + 1, মানে কি 4, তাহলে 4 4 16, উপরে নিশ্চয়ই 16 থাকা উচিত ছিল, যেহেতু আমার 16/4 কত হবে 4 হবে, তাই না? তাহলে দেখো এবার বলেছে এদের মধ্যে তিনটি মূলদ সংখ্যা, তাহলে এবার আমি অনায়াসে বের করে দিতে পারবো। এবার কি লিখবো, যে অতএব 3 ও 4, কারণ 3 এর সমতুল্য মূলদ সংখ্যা 12/4, আবার 4 এর সমতুল্য মূলদ সংখ্যা হচ্ছে 16/4, তাই না? তাহলে এদের মাঝখানে যে মূলদ সংখ্যাগুলো থাকবে নিশ্চয়ই এই 12/4 আর 16/4 এর মাঝখানে থাকবে,
মানে কোনটা 3 আর 4 এর মাঝখানে ওই 13/4, 14/4, 15/4 এগুলোই তো এদের মাঝখানে থাকবে, তাই না? কারণ এগুলোকে তুমি ভাগ করে দেখো, তোমার এই 3 এর থেকে বড় হচ্ছে আর 4 এর থেকে ছোট হচ্ছে, তাই না? মানে আমি যদি এখানে একটা রেখা টেনে দিই, তাহলে এটা যদি আমার 3 পয়েন্ট হয় আর এটা যদি আমাদের 4 পয়েন্ট হয়, তাহলে এদের মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে এই জায়গাটা কত, এটা মাঝখানে আমার 3টে থাকবে, 1 2 3টে থাকবে, তাই না? তা কেন আমি 4 ভাগ করে দিচ্ছি, এই যে নিচে 4, নিচে 4 মানে কি 4 ভাগ করছি আমরা, তাহলে 4 ভাগের 3টে ভাগ এখানে নিচ্ছি, তাহলে এটা কত থাকবে, এটা হচ্ছে আমার 13/4, এটা হচ্ছে 14/4, এটা হচ্ছে 15/4। তখন এটা কি লিখতাম, এটা হচ্ছে আমার 12/4 লিখতাম, আর এই 4টাকে কি লিখতাম 16/4 লিখতাম, তাই না? এইভাবে আমরা সংখ্যা রেখায় বসাতাম তো সংখ্যাগুলো, ঠিক। তাহলে আমরা কি লিখে দিতে পারবো, অতএব 3 ও 4 মধ্যে 3 ও 4 মধ্যে 3টি মূলদ সংখ্যা যথাক্রমে কি হবে, আমার 13/4, 14/4 ও 15/4। ব্যাস, এটাই হচ্ছে আমার অ্যান্সার, তাই না? এটাই আমার অ্যান্সার। তো এই প্রসেসটাও তোমাদের মাথায় রাখতে হবে, কারণ কখনো যদি তোমাদের পূর্ণ সংখ্যা দিয়ে দেয়, তাহলে তোমরা এটা অনায়াসে বের করে দিতে পারবে, তাই না? তখন আর এই পদ্ধতি না অবলম্বন করলেও চলবে, আর এটা করলেও চলবে, তখন এটাও এইভাবে করা যাবে। তুমি দুটোকে যোগ করে দাও, 3 আর 4 দুটোকে যোগ করে দাও, ঠিক আছে, দিয়ে 2 দিয়ে ভাগ করে দাও, সেটাও হবে। ক্লিয়ার? সেইভাবেও তুমি করতে পারবে, এটাও একটা পদ্ধতি হয়ে গেল। এবার আর যে দুটো পদ্ধতি বললাম, একটা হচ্ছে হর সমান করে সমতুল্য মূলদয় নিয়ে যাওয়া, আর একটা যেটা বললাম এন ধরে। এবার সেই পদ্ধতিটা নেক্সট অঙ্কে দেখিয়ে দিচ্ছি, চলো। নেক্সট অঙ্কে যেটা বলেছে আমার 1/5 ও 1/4 মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি। 3টে মূলদ সংখ্যা আমাকে লিখতে বলেছে। তো 3টে মূলদ সংখ্যা আমরা কিভাবে বের করব, ঠিক আছে? তো ফার্স্ট আমরা হর সমান করে লিখে দিচ্ছি, চলো। ফার্স্ট আমরা কি করব, হর সমান করে মূলদ সংখ্যা নির্ণয় করব। তাহলে প্রথমে আমি কি লিখছি 1/5 আর কি 1/4, তাই না? হর সমান করব, হর সমান মানে কি, এখানে 5 আছে এখানে 4 আছে, তাহলে 4 আর 5 এর আমি লসাগু নেব। তাহলে 4 আর 5 এর লসাগু কত 20, তাই না? তাহলে 5 কে 20 নিয়ে যেতে গেলে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি কি করব, এখানে 1/5 কে আমি কি লিখতে পারি, 5 × 4, 20 নিয়ে যাব। কিন্তু দেখো আমরা তো জানি যে কোনো ভগ্নাংশের লব আর হরের সাথে যদি কোনো আমি সংখ্যা গুণ করি, সেই ভগ্নাংশের মান একই রাখতে গেলে লবে যেটা দিয়ে গুণ করবো হরেও আমি একই সংখ্যা দিয়ে গুণ করব, দিলেই আমার ভগ্নাংশের মান একই থাকবে, তাই না? তাহলে তো আমরা এটাকে আমরা সমতুল্য ভগ্নাংশে নিয়ে যেতে পারবো এই ভগ্নাংশকে। তার জন্য আমি কি লিখবো, এখানে হরে যখন 4 দিয়ে গুণ করেছি লবেও আমি 4 দিয়ে গুণ করবো, তাহলে 4/20। ঠিক একইভাবে এটাকেও আমি লিখতে পারবো 4 × 5 দিয়ে গুণ করলে 20 হবে, তাহলে এটাও আমার 1 × 5 হলো। তাহলে এটা কত পাচ্ছি আমি, 5/20 হয়ে গেল। কিন্তু আমাকে বলেছে দেখো যে এদের মধ্যে 3টে, তাহলে আমার হর সমান পেয়ে গেছি, কিন্তু লবে দেখো 4 আর 5, নিশ্চয়ই 3টি আমি বলতে পারবো না। 4 আর 5 এর মাঝখানে কি আছে, আছে কিছু যেটা পূর্ণ সংখ্যার আকারে আমি বলে দিতে পারবো 3টি? নিশ্চয়ই পারবো না। তার জন্য আমরা কি করব, এটাকে আবার একটা 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে 2 গুণ করা মানে এখানে 2 গুণ করা, তাহলে 10/40। ঠিক একইভাবে এখানেও আমরা কি করছি, 2 দিয়ে গুণ করছি, এখানেও 2 দিয়ে গুণ করছি, তাহলে 8/40, তাই না? এবারে আবার দেখো এখানে 40 এখানে 40, তাহলে হর সমান, কিন্তু লবে দেখো 8 আর 10, তাহলে এদের মাঝখানে তো একটাই আছে 9, তাহলে আমি 3টে কি করে পাবো, নিশ্চয়ই পাবো না। তখন এটাকে আমাকে আবার একটা সমতুল্য মূলদ সংখ্যায় নিয়ে যেতে হবে। তার জন্য আবার আমাকে হর সমান করতে গেলে লব আর হরে একই সংখ্যা দিয়ে গুণ করবো এখানে। তাহলে দেখো আবার আমি এখানে একটা 2 দিয়ে গুণ করে দিচ্ছি, এখানেও 2 গুণ করছি, তাহলে এটা কত হচ্ছে 10 দিয়ে 20, আর এটা কত হচ্ছে 40 দিয়ে 80। ঠিক একইভাবে এখানেও দেখো 2 দিয়ে গুণ করছি আর এখানেও 2 দিয়ে গুণ করছি, তাহলে 8 2 16 আর 40 দিয়ে 80, তাই না? তাহলে দেখো 16 আর 20 মাঝখানে এবার কটা আছে সেটা দেখতে হবে। 16 আর 20 মাঝখানে 17 18 19, তাহলে আমার 3টে পেয়ে গেছি আমি, এবার লিখে দিতে পারবো। তাহলে কি লিখবো, যে অতএব 1/5 ও 1/4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা যথাক্রমে, 3টি মূলদ সংখ্যা যথাক্রমে কোনটা, এটা হচ্ছে 16-র পরে যেটা থাকবে, মানে 17/80, 18/80 ও 19/80। ব্যাস হয়ে গেল।
এবার তোমাকে যদি বলে 4টে 5টে, তখন কিন্তু এর মধ্যে আর পাবে না, তখন এটাকে আবার সমতুল্য মূলত সংখ্যায় নিয়ে যেতে হবে। মানে 80-র সাথে আবার ধরো 2 গুণ করে দিলে সেখানেও সেম কাজ করবে, তাহলে 16 দিয়ে 32 আর 20 দিয়ে 40, তাহলে 32 আর 40-এর মাঝখানে মানে 33/160, তারপর 34 নিতে পারো, 35 নিতে পারো, 36 নিতে পারো, যে কোনো সংখ্যা নিতে পারো। এবারে দেখো এটাকে কিন্তু আবার তুমি কাটাকাটি করতে পারবো, মানে লঘিষ্ঠ আকার নিয়ে আসতে পারো, এটাও রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটাই আমার অ্যান্সার হয়ে গেল, এটাই আমার অ্যান্সার, তাই না? আর এন দিয়েও দেখিয়ে দিচ্ছি আমি। তার আগে বলে দিই এটা কিন্তু আমরা আগের প্রসেসেও করতে পারবো, যেটা তোমাদের এই প্রসেসটা শিখলাম যে প্লাস দিয়ে ভাগ করা, এই প্রসেসটাও কিন্তু তোমরা করতে পারবে এই পদ্ধতিটা, ঠিক আছে? আরেকটা পদ্ধতি আছে এই মূলত সংখ্যা নির্ণয়ের, যেটা হচ্ছে আমাদের এন দিয়ে। সে এন দিয়ে আমরা যদি করি, সেটাতে যে কোনো সংখ্যা দেওয়া থাকলে, সে ভগ্নাংশে দেওয়া থাক বা পূর্ণ সংখ্যায় দেওয়া থাক, মানে এই যে পূর্ণ সংখ্যার আকারে যেটা নিলাম, এই পূর্ণ সংখ্যা দেওয়া থাক, আমরা করতে পারবো। কিন্তু এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যাপ্লাইটা আমরা করতে পারবো না পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এই পূর্ণ সংখ্যা বলছি, এটার ক্ষেত্রে আমরা ওই যে যেটা n+1 দিয়ে করলাম না, এই n+1 যেটা এইটা করলাম, এই যে n+1 3+1 যেটা করলাম, মানে কি n+1, মানে ভগ্নাংশে যদি থাকে, এই ভগ্নাংশের ক্ষেত্রে আমরা n+1 এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক আছে? কিন্তু ভগ্নাংশে থাকলে আমরা nটা অ্যাপ্লাই করতে পারবো, যে n দিয়ে যে পদ্ধতিটা আমরা এখন করব সেটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। তার জন্য সেই পদ্ধতিটা জানা থাকলে আমরা যে কোনো মূলত সংখ্যার মধ্যে কিন্তু আমরা মূলত সংখ্যা নির্ণয় করতে পারবো, সেটা আমাদের পূর্ণ সংখ্যায় থাক কি ভগ্নাংশের আকারে থাক, কোনো রেস্ট্রিকশন নেই সেটাতে, তাই না? তার জন্য আমরা এন এর পদ্ধতিটা এবার শিখবো, ঠিক আছে? এন এর পদ্ধতি, বিকল্প পদ্ধতি। বিকল্প পদ্ধতিটা কি? যে আমি ধরে নেব, ঠিক আছে, যে ধরি বা ধরি না লিখে তুমি ডাইরেক্টও লিখতে পারো, যেখানে কি লিখবে যে 1/5 ও 1/4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা যথাক্রমে, তাহলে 3টি মূলদ সংখ্যা যথাক্রমে কি আমার হচ্ছে x+d, x+2d এইগুলো ছিল, তাই না? যে আমার কি x+d, তারপর হচ্ছে x+2d, আর আরেকটা কি x+3d। এবার দেখো আমার 3টে বলেছে, তার জন্য 3d নিলাম। এখানে যদি বলতো 4টে 5টা 6টা, তাহলে কি 4d 5d 6d এইভাবে লিখতাম। কারণ কি আমাদের সূত্র যেটা ছিল nd অবধি, মানে n তম সংখ্যা বললে কিন্তু আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করে দিতে পারবো, তাই না? তাহলে আমরা তখন কি লিখবো যে x+d, x+2d, x+3d এরকম করে আমরা ডট ডট করে লিখবো, x+nd অবধি লিখবো। ক্লিয়ার? এবারে কি করব দেখো, এবারে আমরা এখানে ডিটা কি সেটা আমাদের জানতে হবে। ডিটা কি, যেখানে এখানে মেনশন করে দিবে যে যেখানে ডি হচ্ছে y - x ডিভাইডেড বাই n+1। এবার ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে আমার বড়, এক্সটা হচ্ছে ছোট। এবার দেখো এই দুটোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট, মানে 1/5 আর 1/4 এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট। তো 1/5 আর 1/4 এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট দেখতে গেলে আমাকে ওদের হরটাকে সমান করে নিতে পারি, অথবা লব যেহেতু এক আছে সেটা দিয়েও দেখেও বুঝে নিতে পারবো। কারণ নিয়মটা কি, যদি কোনো ভগ্নাংশের আমার লব যদি একই থাকে, তাহলে হর বড় হওয়া মানে সেই মানটা ছোট হয়, তাই না? তাহলে দেখো এখানে 1/5, তার মানে এটাই কিন্তু ছোট, আর 1/4টা বড়। কেন? তুমি নর্মাল থিঙ্কিংও ভাবতে পারো যে 1 টাকাকে 5 জনের মধ্যে ভাগ করছি, আবার 1 টাকাকে 4 জনের মধ্যে ভাগ করছি, তাহলে 1 টাকাকে 5 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত 20 পয়সা করে পাবে, নিশ্চয়ই কম পাবে। আবার 1 টাকাকে 4 জনের মধ্যে ভাগ করলে কত হচ্ছে, প্রত্যেকে 25 পয়সা করে পাবে, মানে একটু বেশি পাবে, তাই না? তুমি সেটা না ভেবেও চকলেটও ভাবতে পারো, একটা চকলেটকে যখন আমি 5টা টুকরো করব, তাহলে কি প্রত্যেকে কম কম করে পাবে, কিন্তু 4টা টুকরো করা মানে কি একটু বেশি করে পাবে, তাই না? তো সেটাই হচ্ছে ব্যাপার, যে আমার 1/4 মানে ওইটা হচ্ছে বড় আর 1/5টা ছোট। আর কোনো ভগ্নাংশের ক্ষেত্রে যদি আমার হর মানে লবটা যদি ছোট বড় হয়, হরটা যদি সমান হয়, মানে হর একই আছে, মানে ধরো আমি তোমাকে বললাম যে 2/3 আর হচ্ছে 1/3, এখানে হরটা আমার আছে একই, তখন আমরা দেখব কি লব যদি আমার বড় হয় তাহলে মানটা বড়, লব যদি আমার ছোট হয় তাহলে মানটা ছোট। মানে অ্যাকচুয়ালি এর ক্ষেত্রে 2টা বড়, তার মানে আমার 2/3টা 1/3 এর থেকে কিন্তু বড় হয়, ঠিক আছে? এটা হচ্ছে আমরা জানবো, তাই না? এবারে দেখো যদি কোনো ভগ্নাংশ আবার এরকম হয় যে আমার লবও আলাদা হরও আলাদা সব আলাদা, তখন আমরা সমতুল্য মূলদ সংখ্যায় নিয়ে যাব,
যেখানে আমরা হরটাকে সমান করব। মানে এইভাবে যেরকম একটা হরটাকে সমান করেছিলাম সেরকম আমরা হরটাকে সমান করব। ঠিক আছে, বোঝা গেছে যে আমরা হরটাকে সমান করব। এগুলো তো আমার সমান আছে। তো যেরকম আমি যদি একটা এক্সাম্পল নিই, সাপোজ সেখানে যদি আমি একটা এক্সাম্পল নিই তোমাদের জন্য, মানে তোমাদের আমি বললাম যে 2/3 আর একটা ধরো নিলাম আমি 3/4। এখানে দেখো আমার লবও আলাদা আছে আবার হরও আমার আলাদা আছে। তো যেহেতু লব আলাদা আছে হর আলাদা আছে সেই জন্য আমরা এটাকে সমতুল্য মূলদ সংখ্যা নিয়ে যেতে গেলে আগে আমাকে এদের হরগুলো সমান করে নিতে হবে। তো হরগুলো সমান করতে গেলে আমাকে 3 আর 4 আমি কি করব, লসাগু নেব। তাহলে 3 আর 4 যদি আমি লসাগু নিই এটা কত হবে, এটা হচ্ছে 12 হবে, তাই না? তখন আমরা কি করব, 3 কে 12 নিয়ে যাব, 4 দিয়ে গুণ করব, তাহলে কত হবে 2/3, এটা 4 এটা 4, তাহলে এটা কত পাচ্ছি আমি 8/12 পাচ্ছি। আর এটা দেখো 3/4, তাহলে এটাকে আমি কত দিয়ে গুণ করব, 4, মানে এটা 3 দিয়ে গুণ করব, এটাও 3 দিয়ে গুণ করব, মানে কত হচ্ছে 9/12 হচ্ছে, তাই না? তাহলে এই প্রত্যেকটাতে কিন্তু আমি হরকে সমান করে দিলাম, একটা 8/12 পেলাম, একটা 9/12 পেলাম। তাহলে বড় কোনটা, বড় হচ্ছে 9/12 আর 8/12টা ছোট। তাহলে 9/12 বড়, যখন বড় তাহলে 3/4টা আমার বড়, তার মানে এইটা আমার বড়। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট সেগুলো কিন্তু আমরা মেজারমেন্ট করতে পারবো, বের করে নিতে পারবো, তাই না? তাহলে এখানে আমরা যেটা বুঝলাম যে আমাদের বড় হচ্ছে আমার 1/4 আর ছোট হচ্ছে আমার 1/5। তাহলে এখানে আমরা লিখে দেবো যে যেখানে ডি হচ্ছে এইটা এবং এবং ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে আমার কি 1/4। ঠিক আছে, আমি এখানে সাইডে লিখে দিচ্ছি যে ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে আমার 1/4 আর এক্সটা হচ্ছে আমার কত 1/5, তাই না? এটা হচ্ছে 1/4 আর এটা হচ্ছে 1/5। আচ্ছা, এটা এদিকে রাখলাম। এবার কি করব, এবার কি করব দেখো, এখানে জাস্ট আমি ডি এর মানটা বের করে নেব, এখানে মানটা বসিয়ে। তাহলে ডি এর মান যদি আমি এখানে বের করতে চাই তাহলে কত পাবো দেখো, তাহলে ডি এর মান বের করতে গেলে এখান থেকে ডি ইকুয়াল টু কত লিখবো, ওয়াই মাইনাস এক্স, মানে কত 1/4 মাইনাস 1/5 ডিভাইডেড বাই এন প্লাস 1। আর এনটার মান কত, এন এর মান হচ্ছে যতগুলো সংখ্যা বলেছে, 3টে সংখ্যা বলেছে, তাহলে 3 প্লাস 1। তাহলে এখানে আমি ব্র্যাকেটে আর একটা লিখে নিই যে এনটা হচ্ছে কত 3। ঠিক আছে, এন হচ্ছে 3। এই জিনিসটা আমি সাইডে লিখে রাখলে আমার বুঝতে আর সুবিধা হবে। তাহলে এবার আমি মানটা এখানে বের করে নেব, ডির মান। তাহলে ডির মান কত হবে দেখো, এখানে যদি উপরে লসাগু নিই 5 4 20, তাহলে 4 5 20 আর 5 4 20, আর নিচে কত হচ্ছে 3 আর 1 4। তাহলে উপরে দেখো 5 থেকে 4 গেলে হচ্ছে 1, তাহলে 1/20, 1/20 ইন্টু 1/4, মানে 1/20 4 80। এটাই হচ্ছে আমার ডির মান, তাই না? এবার সেই মানটা আমি এখানে বসাবো, তাহলে কি লিখবো, অর্থাৎ অর্থাৎ এক্স প্লাস ডি, এক্সটা কোনটা, এক্স হচ্ছে 1/5, তাই না? তাহলে আমি কি লিখবো এখানে যে 1/5 প্লাস ডির মান কত 1/80, তারপর কি আছে 1/5 প্লাস 2d মানে 2/80। ঠিক আছে, তারপর কি লিখবো, ও 1/5 প্লাস 3/80, 3d আছে তাহলে 3/80। এটাই হচ্ছে আমার কি তিনটে মূলদ সংখ্যা, কার কার মধ্যে না 1/5 ও 1/4 এর মধ্যে। ক্লিয়ার? এবারে কি করব দেখো, অর্থাৎ এটাকে একটু সরল করে নেব। তো এদের দেখো 5 আর 80 মধ্যে লসাগু কত 80, তাহলে 5 16 5 80, তাহলে 16 প্লাস 1। আর এখানে কি থাকবে, এখানেও আমার 80, তাহলে 16 5 80 প্লাস 2। আবার এখানেও দেখো আমার 80 থাকছে, তাহলে 16 5 80 প্লাস 3। তাহলে কি লিখবো, অর্থাৎ অর্থাৎ দেখো সরল করে নিলে 16 প্লাস 1 মানে কত 17। তাহলে কত লিখবো আমি, 17 ডিভাইডেড বাই 80, আর এটা 16 প্লাস 2 মানে কত দেখো 18/80 ও 19/80। তাহলে আমরা তিনটে মান পেলাম কি 16/80, সরি 17/80, 18/80 এবং 19/80। দেখো আগেও আমরা এটা পেয়েছিলাম, তাই না? 17/80, 18/80, 19/80। এবং শুধু যে এটাই হবে তা না, তুমি একে যদি আবার প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করে দাও যে মানগুলো পাবে সেটাও কিন্তু নিতে পারি আমি। মানে 80 × 2 করলে যেটা হচ্ছে 160, আর এখানে 17 × 2 করো 34, তাহলে 34/160 এটাও হতে পারে। তোমার 18 2 36, 36/160 এটাও হতে পারে। 19 2 38, 38/160 এটাও হতে পারে, তাই না? তো এগুলোই হচ্ছে আমার অ্যান্সার। এইভাবেই কিন্তু আমরা যে কোনো দুটো মূলদ সংখ্যার মধ্যে আমরা মূলদ সংখ্যা নির্ণয় করতে পারবো। ক্লিয়ার? তো অনেকগুলো পদ্ধতি বলে দিলাম, তোমরা যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো, অ্যাপ্লাই করলে কিন্তু মান পেয়ে যাবে তোমরা, তাই না? ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট দেখে নিই আমরা কি আছে। আচ্ছা, নেক্সট কমপ্লিট, মানে আজকে তোমাদের এই ক্লাসটা
এটুকুই ছিল, ঠিক আছে। ফার্স্ট পার্টে তোমাদের মেনলি শর্ট কোশ্চেনগুলো করানো হলো, এমসিকিউ শর্ট কোশ্চেন, এবং তার পাশাপাশি তোমাদের সংক্ষিপ্ত কোশ্চেন 2 মার্কের গুলো, মানে মূলত সংখ্যাগুলো দিয়ে করালাম, ঠিক আছে। নেক্সট আমি আরেকটা পার্ট নিয়ে আসবো, যেগুলো তোমাদের কোশ্চেন ব্যাংকের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে, সেখানে তোমাদের ওই অমূল্য সংখ্যাগুলো দিয়ে যেগুলো তোমাদের সংখ্যা রেখায় বসানো সেগুলো করাবো, আর কিছু সংখ্যা যেগুলো সসীম হবে কি অসীম হবে সেই সব জিনিস তোমাদের শেখাবো, ঠিক আছে, বা সেগুলো করিয়ে দেবো আরেকবার, ঠিক আছে। তো এটা করা মানে কিন্তু ওয়ান টাইপ অফ তোমাদের কিন্তু রিভিশনও হয়ে যাচ্ছে, কোশ্চেন ব্যাংক সলিউশনও হয়ে যাচ্ছে, আবার রিভিশনও হয়ে গেছে, তাই না? তো আশা করছি আজকের এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, তাই না? আর যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে ইউটিউবের স্টুডেন্টরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসটা কেমন লেগেছে। আর তোমরা যারা আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্ট রয়েছো, মানে দীপ্তি ব্যাচের স্টুডেন্ট রয়েছো, তোমরাও জানাবে তোমাদের ক্লাসটা কেমন লাগলো। আর বাকিটা তোমাদের সাথে দেখা হচ্ছে আমার ডাউট লাইন ক্লাসে, সেখানে আরো গল্প হবে, কথা হবে, এবং তোমাদের যদি ক্লিয়ার ডাউট থাকে সেখানেও আমি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করিয়ে দেবো, ঠিক আছে। তো চলো, ক্লাসটা আজকে এইটুকুই থাকছে, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট আরেকটা পার্টে, ঠিক আছে। চলো সবাই মন দিয়ে পড়াশোনা করো, সবাইকে টাটা, চলো।